জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেব এখন পর্যন্ত সারজিদ আলম দিতে পারে নাই। তো সেই জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। পুরো শহীদদের একদম আহত নিহত পরিবারকে একদম বিক্রি করে পকেটে ঢুকিয়ে কোটি কয়েক ছাত্র নেতা তারা এই বিপ্লবের মহানায়ক হয়ে তারা দাপড়ে বেড়াচ্ছে 200 গাড়ি নিয়ে, 500 গাড়ি নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে 5 তারিখের পরে আমরা একটা স্লোগান দিয়েছি যে রাজনীতিতে নয়া বন্দোবস্ত। বিশেষ করে আমার ছোট ভাই আখতার হোসেন এটা খুব বেশি বলতো, যেখানেই টকশোতে যায় সেখানেই বলে এনসিপির পক্ষ থেকে যে নয়া বন্দোবস্ত হবে রাজনীতিতে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যখন উত্থান হয়েছে, মানিক মিয়া এভিনিউতে আমরা নয়া বন্দোবস্ত দেখেছি লাল গালিচার সংবর্ধনা দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি তাদের নেতারা যেভাবে বাড়িতে যাচ্ছে, সাত খোলা মাইক্রো বাসে করে, হ্যাঁ, পায়েরও গাড়িতে চড়ে, এবং সাথে একটা না দুইটা নয় 100টা গাড়ি বহন নিয়ে তারা রাজনীতির নয়া বন্দোবস্ত করছে। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা ভাবছিলাম হয়তো আমাদের এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে ছাত্রদের যে কয়টা রাজনৈতিক দল হয়েছে সেগুলোর মধ্য দিয়ে হয়তো মানুষ নয়া সত্যিকার অর্থে রাজনীতির গুণগত পরিবর্তন হবে বাংলাদেশের, এবং মানুষ নয়া রাজনীতির বন্দোবস্ত দেখতে পাবে। আমরা তো গত 57 বছর স্বাধীনতার পরে তো এটাই দেখে আসছি, নির্বাচনের সময় বড় বড় দলের রাজনীতিবিদরা 100, 200, 500 বড় বড় গাড়ি বহর, বড় বড় মিছিল, শোডাউন, শোভাযাত্রা। কিন্তু আমাদের মাত্র 7 দিন থেকে 15 দিন আগে যেই দল সৃষ্টি হয়েছে সেই দলের নেতারাও যদি সেই কালচারে চলে যায় তাহলে তো বাংলাদেশের রাজনীতিতে নয়া বন্দোবস্ত বলতে আর কিছুই নেই। আমি মনে করি যে এগুলো তাদের কথার সাথে তাদের কাজের সরাসরি ধরেন সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যা বলছে তা করছে না, যা করছে তা বলছে না। মানে এই যে একটা কোনটা ধোঁয়াশার বলছে কোনটা রাজনীতি। করছে না, এটা আপনার দুই একটা উদাহরণ একটু বলুন তো দেখি। দুই একটা উদাহরণ, সর্বপ্রথম উদাহরণ হচ্ছে তাদের দলের প্রত্যেকটা নেতা বলে যে বাংলাদেশের রাজনীতিতে নয়া বন্দোবস্ত করতে হবে, নয়া হিসাব করতে হবে। তো এই নয়া হিসাবটা কি? গত 57 বছরে আমরা যা দেখেছি যে নির্বাচনের সময় বড় দলের প্রার্থীরা যে শোডাউন গাড়ি নিয়ে, তো তারাও তো একই শোডাউন দিচ্ছে। 100 গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়া এই মুহূর্তে কি প্রয়োজন? সেখানে একেবারে পতাকা উড়িয়ে যাচ্ছে, মনে গাড়ি হয় যে দেশ নিয়ে স্বাধীন হয়ে গেলেও বা গেছে। কি সমস্যা, মানে এখানে না, এই কেন সমস্যাটা যাবে? কোথায় পাচ্ছেন? না, কারণ হলো, তারা তো কারণ কোনো সমস্যা নেই, তারা 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 যদি আজকে বলতো। সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছে এই বিষয়ের উপর, আপনি লক্ষ্য করেছেন, পড়েছেন এটা? সে বলেছে সে না, আমি আহ, পড়িনি। সে হতে পারে গরিব, তার পরিবার হতে পারে গরিব, কিন্তু তার আত্মীয় স্বজন গরিব এমন তো কোনো কথা নেই। সে ব্যক্তিগতভাবে গরিব, তার পরিবারের অন্য সদস্যরা তো গরিব না। সবাই কেন আমরা ভাবছি যে এতগুলি গাড়ি আহ বহরে নেবার মতো সেরকম ক্যাপাসিটি তার নাই, তার পরিবারের নাই, এমনটা ভাবা কেন? তাহলে তাহলে সাইফুল ভাই আমি তো মনে করি যে বাংলাদেশে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামাতে ইসলাম বা পুরান যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের 300 আসনে যে প্রার্থী আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল, মানে অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল হবে সারজিদ আলম। তো কয়দিন পরে যখন শোডাউন দিবে তখন তো আপনিও সমালোচনা করবেন, আমরাও করব, যে নয়া বন্দোবস্তের কথা বলেছি আমরা, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কেন তাদের স্বভাব পরিবর্তন করছে না, কালচার পরিবর্তন করছে না। এগুলো সারজিদ আলম কেন করছে না? এই গাড়ি বহরের পরে সে কেন এনসিপি তে আছে এই ব্যাখ্যা আমি মনে করি যে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে দিতে হবে। তাকে বহিষ্কার করা উচিত ছিল এনসিপি থেকে, যে তারা নয়া রাজনীতির বন্দোবস্ত বলে 100 গাড়ি নিয়ে তারা রাজনৈতিক ভাবে শোডাউন দিবে আর বলবে যে নয়া বন্দোবস্ত। আরেকজন সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করবে। এই দুইজনকে আমি মনে করি যে এনসিপি থেকে বহিষ্কার করা উচিত ছিল, তাহলে হয়তো মানুষ সেটাকে পজিটিভলি নিত। কিন্তু আমরা দেখছি যে সেটাকে মানুষ পজিটিভলি নিচ্ছে না, যেটাকে তারা সেটাকে নিয়ে রাজনীতি করছে। এই সারজিদ আলম ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে মহড়া দিয়েছে, তো সে তো অভ্যস্ত, সে তো তার পুরানো প্র্যাকটিস ভুলে যাবে না। সে তো 500 গাড়ি নিয়ে যাবে, 1000 গাড়ি নিয়ে যাবে, এটা তো তাদের মানে আওয়ামী লীগ ছাত্রলীগের এটা একটা দোষ যে তারা তাদের প্র্যাকটিসটা ভুলতে পারে না। তো এই জন্য আমি মনে করি যে এটা সাজিদ আলমকে শোকজ করা উচিত ছিল এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল এই নতুন দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আপনার এই আহ্বায়কের পক্ষ থেকে, যে কেন যাওয়া হয়েছে সেখানে 100 গাড়ি নিয়ে, কি কারণে। আমি যদি বলি এখন তো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয় নাই, তাহলে কি কারণে সে 100টা গাড়ি নিয়ে বাড়িতে যাবে? এই ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। বিএনপি করলে আমরা সেই ব্যাখ্যা চাইবো না, কারণ আমরা বলে আসছি যে বড় দলগুলো এগুলো করে। নতুন ভাবে যে রাজনৈতিক দল আসছে তারা নয়া বন্দোবস্তের কথা বলে, তারা এগুলো থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেব এখন পর্যন্ত সারজিদ আলম দিতে পারে নাই। আহতরা আজকে রাস্তায় রাস্তায় ব্যানার নিয়ে মাইক নিয়ে তাদের চিকিৎসার কথা বলছে। শহীদরা বলছে যে আমরা সঠিক মর্যাদা পাচ্ছি না। তো সেই জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। এই ধরনের কথা বাংলাদেশের রাজনীতিতে চলে না সাগর ভাই। একদম আপনি যদি গ্রামে গঞ্জে যান, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে 5 তারিখের পরে একটা পরিবর্তন চেয়েছে ছাত্রদের মধ্য থেকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পুরো শহীদদের একদম আহত নিহত পরিবারকে একদম বিক্রি করে পকেটে ঢুকিয়ে কোটি কয়েক ছাত্র নেতা
তারা এই বিপ্লবের মহানায়ক হয়ে তারা দাপড়ে বেড়াচ্ছে 200 গাড়ি নিয়ে, 500 গাড়ি নিয়ে প্রচারণা করছে যে নির্বাচন করবে, এমপি হবে। এর জন্য কি হাজার হাজার শহীদ প্রাণ দিয়েছে? এর জন্য কি সবাই মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে শুধুমাত্র 5 জনের 7 জনের ভাগ্যের পরিবর্তনের জন্য? আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পুরনো কালচার ভুলে যায় নাই। তারা প্রত্যেকটা জায়গায় পুরনো কালচারের চর্চা করছে। এই এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় তারা প্রতিপক্ষ হয়ে বড় বড় রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করছে, সেনাবাহিনীকে আক্রমণ করছে। অর্থাৎ তারা তাদের পুরনো যে কালচার ছিল ছাত্রলীগ এবং ধরেন রাজনৈতিক দলের যে কালচার ছিল, সেই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। কিন্তু তারাই স্লোগান দেয়, যখন বিএনপির কোনো নেতা যায়, যখন জামাতের কোনো নেতা কোনো কাজ করে, তখন তারা স্লোগান দেয় যে জনাব ইসমাইল সম্রাট, আপনার মাথায় রাখতে হবে 24-এর এই আন্দোলনকে তারাই কিন্তু বাস্তবতা রূপ দিয়েছে। তারাই কিন্তু তারা বাস্তবে রূপ দেয় নাই। আমি বলবো যে তাদের বড় ধরনের ভূমিকা ছিল, তাদের বড় ধরনের ভূমিকা ছিল। এই আন্দোলনে যদি 500 সহযোদ্ধা থাকে, এই আন্দোলনে যদি 500 সহযোদ্ধা থাকে, তার মধ্যে একজন সারজিদ আলম, একজন হাসনাত, 500 জনের মধ্যে একজন। আমার কথাটা বুঝছেন আপনি? 500 জনের মধ্যে কোনো ক্যারিয়ার দেওয়ার প্রয়োজন নেই। কাউকেই ডিবি অফিসে নেওয়া হয়নি 500 জনের মধ্যে, এই কয়েকজনকে ছাড়া কাউকেই আমরা দেখিনি। ডিবি অফিসে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে 2-1 জন তখন এই আন্দোলন সম্পর্কে জানতোই না, ওয়াকিবহাল না। ওটা পাইছে, ধরে নিয়ে গেছে। আমাকে ধরে নিলে আমিও থাকতাম। তো এটা বলবেন আন্দোলনের সময় অনেকে গ্রেপ্তার হইতে পারে, তার জন্য যে সব ক্রেডিট তাকে দিতে হবে এটা কোনো কথা না। এবং তারা আন্দোলনকে মুচলেখা দিয়েছে, তারা হাসি মুখে মুচলেখা দিয়েছে। তারা কিন্তু সেটা বলতে পারবে না যে আমরা দিই নাই। তো তারা হাসি মুখ, তারা এই সারজিদ আলমের বিরুদ্ধে কয়টা মামলা, হাসনাতের বিরুদ্ধে গত 15 বছর তারা কি করেছে গণতন্ত্রের জন্য? তো ভাই তাদের যদি ত্যাগকে আমরা মূল্যায়ন করি, গত 15 বছর যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আপনি কি বলবেন? যাকে পুলিশের দিনের পর দিন অন্ধকারে রিমান্ডে রেখে একেবারে তরসার করছে, তার ত্যাগ কি সারজিদের থেকে বেশি হয়ে গেছে? না না, এটা হচ্ছে তার মতো করে বিবেচনা করা উচিত। এখন আমরা এই 24-এর আন্দোলনে তাদের এই ভূমিকাকে কোনোভাবে অন্য কোনো ভূমিকা কল্পনা করতে পারি না। এটা একটা ভিন্ন আলোচনা। আমি ওদিকে যেতে চাই না, আমি যেতে চাই না। আমার কথা হলো এখন আপনারা কি পলিটিক্যাল কারণে দেখতে না তার চলন বাঁকা, এই কয়েকটা গাড়ির বহর বা গাড়ির বহরে করে তাকে নেওয়াটাই, আমরা তো এটা বলি নাই, তাকে রাজনীতি নিষিদ্ধ করতে হবে ব্যাপারটা কি এরকম ভাবাটা আসলে কতটা যৌক্তিক? আমাদের দেশে তো এরকম আমরা দেখেছি ছাত্রলীগের একটা ইউনিয়ন লেভেলের নেতা কিন্তু এর চেয়ে বড় গাড়ি বহন নিয়ে চলতে দেখেছি। আমাদের রাজনৈতিক একটা কালচার এটা বাংলাদেশে। এখন সে তো একটা বাংলাদেশে বড় ধরনের রোল প্লে করেছে, এখন রাজনৈতিক সেলিব্রিটি সে, যে কারণে তাকে অনেক মানুষ সে রাজনৈতিক সেলিব্রিটি না, এটা আপনি ভুল বলছেন। আন্দোলনের সেলিব্রিটি, এখন সে রাজনীতি যেহেতু নেমেছে তাকে মানুষ ভালোবাসতে পারে, সেই জায়গা থেকে মনে করেন কিনা যে এটা নিয়ে বেশি বিতর্ক করার কোনো যৌক্তিকতা নাই? অবশ্যই বিতর্কিত। আমি তো বললাম, আমি দায়িত্ব নিয়ে বললাম এনসিপি তাকে বহিষ্কার করা উচিত ছিল, তাহলে এনসিপি মানুষের কাছে ভালোবাসা পাইতো। এনসিপি তাকে বহিষ্কার করে নাই, সুতরাং এনসিপিও যে লাউ সেই কদু। তারা আর কোথাও এই কথা বলতে পারবে না যে নয়া বন্দোবস্ত এই সারজিদ আলম শেষ করে দিয়েছে একটা শোডাউনে। নয়া বন্দোবস্তের কথা তারা বলতে পারে না। তারা পুরনো রাজনৈতিক কালচারে চলে গেছে, সুতরাং তারা সবকিছুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। ধরেন সারজিদ আলমে সেখানে 100 গাড়ি বহন নিয়ে গেছে, তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ওইখানে সে যদি 500 গাড়ি বহন নিয়ে যায়, সারজিদ আলমকে সেভাবে মোকাবেলা করতে হবে, কারণ সে তো ওই পাল্লাতে চলে গেছে, কালচারে চলে গেছে। আপনি বললেন যে রাজনীতি কালচার এটা, তা আমরা তো কালচারে যেতে চাই না। তারা স্লোগান দিয়েছে যে 5 তারিখের পরে আমরা কালচারে যাব না, আমরা রাজনীতিতে সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন, নয়া বন্দোবস্ত, আমরা এই দুটো স্লোগানকে তারা সামনে রেখে শহীদের রক্তকে বিক্রি করে আজকে তারা একটা রাজনৈতিক দল করেছে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব যারা আন্দোলন করেছে ছাত্ররা, তার মধ্যে 5% নেই তাদের দলে। তা আপনি তাদেরকে তো আমরা বলতে পারি না যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। সারা দেশ থেকে যারা ছিল, আপনি একদম একটা জরিপ করেন। আপনি তো ধরেন সাগর ভাই আন্দোলনের সময় যেভাবে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের সবকটা মিডিয়া যখন বন্ধ ছিল, সমন্বয়ক নাম শুনলে তালা দিয়ে দিত যে আমরা ভাই নিতে পারবো না, শেখ হাসিনার নির্দেশ আছে। আজকে সেই মিডিয়ারাই বিশেষ কিছু ব্যক্তির পিছে পিছে ঘুরে একা দাঁড়ালেও তার পিছে 50টা মিডিয়া চলে যাচ্ছে। তো এটা হচ্ছে কিছু নেতা হচ্ছে মিডিয়া টায়ালের নেতা। আপনি এক সময় দেখেছেন ইমরানের সরকারের পিছনে গণজাগরণ মঞ্চ যখন করেছে, সে যেখানে যাইতো, বাথরুমে যখন যাইতো 10টা মিডিয়া তার কাছে থাকতো। আজকে কোথায়? তো মিডিয়ার নেতারা সবসময় মিডিয়া যখন তার ওই ওয়েটটা চলে যাবে, মিডিয়াও চলে যাবে। সত্যিকার অর্থে রাজনৈতিক নেতা হয়ে ওঠা, বাংলাদেশের রাজনীতি যে কয়েকজন রাজনৈতিক নেতা হয়ে উঠেছে তাদের একজনকেও মিডিয়া নেতা বানায় নাই। তারা তাদের শ্রম ঘাম দিয়ে বাংলার মানুষের কাছে পরিচিত হয়ে তারা রাজনৈতিক নেতা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ তো এমন একটা সময়ে সেনা প্রধানের ব্যাপারে কথাগুলি বলেছে যখন চতুর্দিকে শোনা যাচ্ছিল সেনা প্রধান এমন কিছু করতে পারে, এমন সেনা কু হতে পারে। যদি হয়ে যেত তখন হয়তো বলতো যে কি হয়ে গেল, কিন্তু সেনা প্রধানের এই একটা অ্যাপ্রোচের কারণে, এমন একটা প্রচেষ্টাকে
প্রচেষ্টার কথা শুনে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছে, সে কারণেও তো আমার কাছে মনে হয় অনেকে বিশ্বাস করে যে না, সেনা কুটা হয়নি বা সেনা শাসন জারি হয়নি বা এই ধরনের একটা ন্যারেটিভ এখন অনেকে বলার চেষ্টা করছে। সে ব্যাপারে আপনার মন্তব্য, হাসনাত আবদুল্লাহ কতটুকু ভালো করলো মন্দ করলো? আর পাশাপাশি আজকে সেনা প্রধান তো বলেছে যে দেশে কোনো সেনা শাসন জারি হয়নি এবং তিনি দেশ ও জনতার পক্ষে রয়েছেন। দেখুন সাগর ভাই, আমি আবারও আপনাকে বলছি, 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর বা সেনাপ্রধানের ভূমিকা, ধরেন আমরা যেটা দেখছি, যেটা তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার সময়, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলার সময় যে স্পেস গুলো দিচ্ছে, আমি মনে করি যে সেগুলো একেবারেই যথার্থ। তিনি একেবারেও বলে নাই যে আমরা রাজনৈতিক সরকার চাই না, তিনি একেবারেই বলে নাই যে নির্বাচন চাই না, তিনি একেবারেই বলে নাই যে আমরা সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করব, নির্বাচনে হস্তক্ষেপ করব। তিনি এগুলো দায়িত্ব নিয়ে বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, নির্বাচনে হস্তক্ষেপ করবে না, বরং চেষ্টায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা সহযোগিতা করা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা চিফ অ্যাডভাইজারকে সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়। তো এই কথাগুলো যখন তিনি দায়িত্ব নিয়ে বলছেন, তখন বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার চায়, বাংলাদেশে পরিবর্তন চায়, জনমানুষের সরকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের একটা বাহিনী, ধরেন এই মুহূর্তে পুলিশ কাজ করছে না, পুলিশ বিতর্কিত হয়ে গেছে, র্যাব বিতর্কিত হয়ে গেছে, বিডিআর বিতর্কিত, শুধুমাত্র একটা মাত্র বাহিনী বেঁচে আছে যেটার সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে আছে, বাংলাদেশ সেনাবাহিনী। আজকে সেই বাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করছে, জনগণের মুখোমুখি করছে, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি করছে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি আবারও দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী তাদেরকে ডেকে ক্যান্টনমেন্টে নিয়েছে, কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান তাদেরকে ডেকে ক্যান্টনমেন্টে নেয় নাই। তারা পারলে সেই প্রমাণ দেখ, সেনাবাহিনী তাদেরকে ডেকে নেয় না, বরং তারা গিয়েছে সেখানে। না, এটা এটা ইতিমধ্যে তো বলেছে তারা সেনাবাহিনী নেয়নি, এটাও যেমন আমরা না, জেনেছি এবং সেনাবাহিনী তারা গেছে। তাহলে হাসনাত কেন এত বড় মিথ্যাচার করলো? এনসিপি তার কাছে কি জবাব দিতে চাইলো? কেন তাকে বহিষ্কার করলো না? কেন তাকে বহিষ্কার করলো না? এত বড় একটা, সারা দেশ তোলপাড় হয়ে গেছে, সে বানোয়াট একটা গল্প সাজিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ইয়ে করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সাগর ভাই, 5 তারিখে যদি আমাদের এই সেনাপ্রধানের পজিটিভ ভূমিকা না থাকতো, আমরা 5 তারিখে বিজয় অর্জন করতে পারতাম না। বাংলাদেশে আরো 2000-3000 মানুষ খুন হয়ে যেত, বাংলাদেশে অন্য কোনো দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতো। সুতরাং এই সেনাপ্রধান সেই চ্যালেঞ্জ ওভারকাম করে আজকে এই জায়গায় এসেছে। এই সেনাপ্রধানকে যারা বিতর্কিত করছে, আমরা তাদেরকে বলছি যে কোনো উদ্দেশ্য নিয়ে তারা এটা করছে, তারা সেনাবাহিনীকে বিতর্কিত করছে, তার মানে তারা রাজনৈতিক সরকার চায় না, নির্বাচন চায় না, তারা রাজনৈতিক সরকারকে প্রতিহত করার জন্য সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে এবং নির্বাচনকে প্রতিহত করার জন্য সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ ওকে করছে। ওকে ওকে, তো বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মানে যতটুকু বুঝতে পারলাম, ইসমাইল সম্রাট বলছে যে সেনাবাহিনীকে বিতর্কিত করে তারা বর্তমানে রাজনৈতিক সরকার না চেয়ে যেভাবে আছে তাদের সরকারটাকে রাখবে এবং সামনে নির্বাচনটা যেন না হয় আপাতত, সেটার জন্যই তাদের উদ্দেশ্য। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর এই প্রচেষ্টাকে তিনি এই উদ্দেশ্যমূলক হিসেবে ধরে নিচ্ছেন। আপনারা কি একমত কিনা আপনাদের মতামত জানতে চাই।